নমস্কার বন্ধুরা, বাংলা নিউজে আপনাদের স্বাগত। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। প্লেনে চাপতে ভয় পাচ্ছে, যুদ্ধের আঁচ পড়বে, বিধানসভায় একাধিক ক্ষেত্রে কেন্দ্রকে তোপ মমতার। যার কাজ করার কথা সে করছে না, বন্যা পরিস্থিতি নিয়ে ডিভিসিকে তোপ মুখ্যমন্ত্রীর। শান্তি আসুক বিশ্বে, যুদ্ধবিমান সুখোই 30-এর চাকা নিয়ে এগিয়ে চলছে জগন্নাথের রথ। রথযাত্রায় বড় চমক কলকাতায়। লোকসভার পরে রাজ্যের 11 বিধানসভা আসনে উপনির্বাচনের সবকটিতে জয় তৃণমূলের, বেড়েছে ব্যবধান, পিছিয়ে থাক আসনেও জয়। আহমেদাবাদ দুর্ঘটনার পর বিমান নিরীক্ষার নির্দেশ এয়ার ইন্ডিয়া, অপারেশন পর্যবেক্ষণের জন্য প্যানেল গঠন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। প্লেনে চাপতে ভয় পাচ্ছে, যুদ্ধের আঁচ পড়বে, বিধানসভায় একাধিক ক্ষেত্রে কেন্দ্রকে তোপ মমতার। বিধানসভার বাদল অধিবেশনে যুদ্ধ থেকে দূষণ একাধিক বিষয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভায় সাম্প্রতিক প্লেন দুর্ঘটনা উল্লেখ করে প্লেনের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন তুলেন মমতা। যুদ্ধের কারণে হচ্ছে পরিবেশও দূষণ, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, আমি সতর্ক করছি, এই পৃথিবীতে যুদ্ধের কারণে দূষণ হচ্ছে, আকাশ সমুদ্র জ্বললে ক্ষতি হচ্ছে পরিবেশের। আমি সবাইকে সতর্ক করছি, এই পৃথিবীতে যুদ্ধ হচ্ছে আর একদিকে পরিবেশকে ধ্বংস করা হচ্ছে। সমুদ্রে যদি আগুন জ্বলে, আকাশ জ্বললে ক্ষতি হচ্ছে পরিবেশের। মুখ্যমন্ত্রী বলেন, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন আমাকে অ্যাঞ্জেলো পাঠানো হয়েছিল, একটা বিশেষ কারণে সাহায্য করতে পাঠানো হয়েছিল। কি করেছি সেটা বলবো না, দেশের সুরক্ষায়। এই যুদ্ধের আঁচ পড়বে দূষণে। প্লেন দুর্ঘটনার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, প্লেনে চাপতে ভয় পাচ্ছে, রক্ষণাবেক্ষণ হয় না, যুদ্ধের আঁচ পরিবেশে পড়বে। প্লেনে চাপতে ভয় পাচ্ছে, বারবার বলা সত্ত্বেও কলকাতা গঙ্গায় ড্রেজিং হয় না, হলদিয়াতে পলি জমেছে, জাহাজ আসতে পারছে না, ডিভিসি ড্রেজিং করে না। যার কাজ করার কথা সে করছে না, বন্যা পরিস্থিতি দিয়ে ডিভিসিকে তোপ মুখ্যমন্ত্রী। রাজ্যে চলছে বাদল অধিবেশন। মঙ্গলবার অধিবেশনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতি নিয়ে ডিভিসিকে কটাক্ষ করে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, আমাদের না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে ডিভিসি, তার জন্য আমাদের 25,000 কোটি টাকা খরচ হচ্ছে, যার কাজ করার কথা সে করছে না। তিনি আরো বলেন, কলকাতার গঙ্গা বন্দরের আওতায় হলদিয়াতে পলি জমেছে, ড্রেজিং হয় না, জল ধারণ ক্ষমতা কমেছে, 1 লক্ষ ধরছে আর 4 লক্ষ আমাদের ঘাড়ে ছেড়ে দিচ্ছে, এতে মানুষের সমস্যা বাড়ছে, বন্যায় ফসল বাড়ি ভেসে যাচ্ছে, যাদের কাজ করার কথা তারা সেটা করছে না। মঙ্গলবারের অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বের দূষণ নিয়েও তার চিন্তা প্রকাশ করেন। তিনি বলেন, পরিবেশ দূষণ থেকে সবাইকে রক্ষা করতে হবে, সবকিছু যেন ভালো থাকে, পরিবেশ দূষণ থেকে মানুষকে মুক্ত করতে হবে। কেন্দ্র ইদানিং স্ট্রাকচার চেঞ্জ করেছে, ফেডারেল স্ট্রাকচার চেঞ্জ করেছে। রাজস্থান আর গুজরাটে দেখুন দূষণের মাত্রা, ওদের ওখানে বন্দর আছে, আমাদেরও আছে, কিন্তু বন্দর ড্রেজিং করে না। তিনি আরো বলেন, রাজস্থানে দূষণের মাত্রা কত, রুল তৈরি করবে স্টেট গভর্নমেন্ট, কেন্দ্র নির্দেশ দিতে পারে, কিন্তু রাজ্য রুল তৈরি করতে পারে। আমরাই প্রথম রাজ্য 2011 সালের আগে একটা ম্যানিফেস্টো করেছিলাম, আমরা ইতিমধ্যেই 4.5 লক্ষ জল ধরো জল ভরো প্রকল্প করেছি। শান্তি আসুক বিশ্বে, যুদ্ধবিমান সুখোই 30-এর চাকা নিয়ে এগিয়ে চলেছে জগন্নাথের রথযাত্রা। রথযাত্রায় বড় চমক কলকাতায়। শান্তি প্রতিষ্ঠিত হোক, যুদ্ধবিমান সুখোই 30-এর চাকা নিয়ে এগিয়ে চলছে জগন্নাথের রথ। 54তম রথযাত্রায় বিশ্ব শান্তির জন্য প্রার্থনায় মগ্ন কলকাতা। বিশ্ব আজ উত্তেজনায় ভরা, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা যেন মাথার উপর ভাসছে। এমন সময়ে কলকাতা এক অনন্য বার্তা নিয়ে প্রস্তুত, শান্তি প্রতিষ্ঠিত হোক। ইসকন কলকাতার উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক 54তম বার্ষিকী রথযাত্রা, যা শুধু ধর্মীয় উৎসবই নয়, বরং বিশ্বব্যাপী ঐক্যের এক ঐকান্তিক আবাহন। গত বছরই কলকাতার রাস্তায় জগন্নাথের রথের সামনে এক বিরল দৃশ্য দেখা গিয়েছিল। যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেন থেকে আসা ভক্তরা কাঁধে কাঁধ মিলিয়ে নেচেছিলেন। বিশ্বের অধিপত জগন্নাথ যিনি সব সীমার ঊর্ধ্বে, তার সামনে আমরা সবাই এক, এই শিক্ষাই যেন বারবার মনে করিয়ে দিচ্ছিলেন তিনি। এই বছরের রথযাত্রায় যুক্ত হয়েছে আরও এক অনন্য দৃষ্টান্ত। গত 4 দশক ধরে জগন্নাথের রথ চলছে বিখ্যাত বোয়িং 747 বিমানের চাকার উপর। সেই চাকা 1977 সাল থেকে অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে ব্যবহৃত হওয়ার পর এবার বদলে ফেলা হয়েছে ভারতের সামরিক শক্তির গর্ব সুখোই 30 যুদ্ধ বিমানের নতুন চাকা দিয়ে। যেসব চাকা আকাশে যুদ্ধের তীব্রতা সামলে নিতে পারে, সেগুলোই এবার কলকাতার বুকে জগন্নাথের রথ টেনে নিয়ে চলবে। যেন মনে করিয়ে দিচ্ছে, পৃথিবী যতই যুদ্ধের জন্য প্রযুক্তি নিক, প্রকৃত শক্তি আসে ভগবানের প্রতি আত্মসমর্পণ ও শান্তির বাণী প্রচারের মাধ্যমেই। এক বিশ্ব উৎসব যার মূল কলকাতায়। আজ বিশ্বজুড়ে 150টিরও বেশি দেশে 4000-এর বেশি স্থানে রথযাত্রা পালিত হচ্ছে, যা সম্ভব হয়েছে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চারণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের অক্লান্ত প্রচেষ্টায়। তার শৈশবে কলকাতার বড়বাজারে রথযাত্রা দেখেই জন্ম নিয়েছিল এই বিশ্ব ভ্রমণের স্বপ্ন। 1947 সালের 9 জুলাই আমেরিকার সান ফ্রান্সিসকোতে প্রথম আন্তর্জাতিক রথযাত্রা অনুষ্ঠিত হয়। তার ইচ্ছা ছিল বিশ্বের প্রতিটি শহরে জগন্নাথের রথ পরিভ্রমণ করুক আর মানুষ একত্রিত হোক ভক্তি ও শান্তির বন্ধনে। কলকাতার রথযাত্রা, যা পুরীর পরেই সবচেয়ে বড়, প্রতি বছর প্রায় 20 লাখ মানুষকে আকৃষ্ট করে এবং গোটা শহর রঙিন হয়ে ওঠে ভক্তি, আনন্দ আর উৎসবের রঙে।
লোকসভার পরে রাজ্যের 11 বিধানসভা আসনে উপনির্বাচনে সবকটিতে জয় তৃণমূলের, বেড়েছে ব্যবধান, পিছিয়ে থাকা আসনেও জয়। লোকসভা ভোটের পরে রাজ্যে মোট 11 বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছে, এর সবকটিতেই জয় হাসিল করেছে তৃণমূল কংগ্রেস। পরিসংখ্যান বলেছে এর মধ্যে 4 আসনে লোকসভায় এগিয়ে ছিল বিজেপি। উপনির্বাচনে এই 4 আসনে ব্যবধান বাড়িয়ে জয় ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। বাকি 7 আসনেও ভোট বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এই পরিসংখ্যানকে হাতিয়ার করেই বিধানসভার প্রস্তুতিতে আত্মবিশ্বাসী শাসক দল। ধর্ম, বর্ণ, জাতি নয়, রাজ্যের উন্নয়ন আর কেন্দ্রের বাঞ্ছনা, এই দুই ইস্যুকে সামনে রেখেই জোরদার প্রচার চালানোর সিদ্ধান্ত। লোকসভা ভোটের প্রেক্ষিতে রায়গঞ্জ বিধানসভায় এগিয়ে ছিল বিজেপি 46,739 ভোটে, যদিও উপনির্বাচনে তৃণমূলের ব্যবধান হয় 50,077 ভোটে। রানাঘাট দক্ষিণে লোকসভায় বিজেপি এগিয়ে ছিল 36,936 ভোটে। উপনির্বাচনে তৃণমূল জেতার ব্যবধান বেড়ে দাঁড়িয়ে যায় 39,048 ভোটে। বাগদায় লোকসভায় বিজেপি জিতেছিল 20,614 ভোটে। উপনির্বাচনে তৃণমূলের জেতার ব্যবধান বেড়ে দাঁড়িয়ে যায় 33,455 ভোটে। মাদারিহাট আসন লোকসভায় বিজেপির জয়ের ব্যবধান ছিল 11,063 ভোটে। তৃণমূলের জয়ের ব্যবধান উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় 28,168 ভোটে। আহমেদাবাদ দুর্ঘটনার পর বিমান নিরীক্ষার নির্দেশ এয়ার ইন্ডিয়া। অপারেশন পর্যবেক্ষণের জন্য প্যানেল গঠন। বিমান যাত্রা নিয়ে উদ্বেগ এখন সর্বস্তরে। একদিকে তো যেমন যাত্রীদের প্রভাবিত করছে, তেমনই প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট সংস্থার ভূমিকা নিয়েও। সাম্প্রতিক রানওয়ে দুর্ঘটনা এবং আহমেদাবাদ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এবার তাই এয়ার ইন্ডিয়ার বোর্ড বুধবার মুম্বাইতে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের সভাপতিত্বে পরিচালন ঝুঁকি এবং কৌশল মূল্যায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ বৈঠক করেছে। বৈঠকের সঙ্গে সম্পর্কিত সূত্রগুলি নিশ্চিত করেছে যে বোর্ড একটি বড় নিরাপত্তা সংস্কার শুরু করেছে, যার মধ্যে রয়েছে বিমান সংস্থার অধীনে থাকা সমস্ত বিমানের একটি বিস্তৃত নিরীক্ষা। সবাই জানেন যে 10 জুন 2025 তারিখে দিল্লি থেকে আহমেদাবাদগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভারী বৃষ্টিপাতের মধ্যে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। যদিও কোনো প্রাণহানি ঘটেনি, তবে এই ঘটনাটি নিরাপত্তা বিধি মেনে চলার বিষয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। অন্যদিকে 12 জুন 2025 তারিখে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানটি আহমেদাবাদে ভেঙে পড়ে। বোয়িং 787 8 ড্রিমলাইনার বিমানটি প্রথমে বিজে মেডিকেল কলেজের সিভিল হাসপাতালের মেষবাড়িতে আঘাত হানে এবং তারপরে অতুল্যম হোস্টেলে ভেঙে পড়ে, যেখানে সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা থাকতেন। উভয় বাড়িতেই ব্যাপক ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটে। এবার থেকে তাই আন্তর্জাতিক নিরাপত্তা ও সুরক্ষা মানদণ্ডের ভিত্তিতে ফ্লিট অডিট পরিচালিত হবে এবং প্রতিটি বিমানের প্রযুক্তিগত দিক এবং পরিচালনাগত প্রস্তুতি উভয়ই মূল্যায়ন করা হবে। নিউজ 18 এর প্রতিবেদন অনুসারে বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর এয়ার ইন্ডিয়াকে তার বিমানগুলোর সম্পূর্ণ অবস্থার উল্লেখ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সূত্র ইঙ্গিত দেয় যে বিমান সংস্থাটির এই প্রতিবেদনটি তৈরির চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই এটি জমা দেওয়া হবে। আর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বোর্ড এয়ার ইন্ডিয়ার কার্যক্রমের সকল দিক পর্যবেক্ষণের জন্য একটি উচ্চতর স্তরের অভ্যন্তরীণ কমিটি গঠন করেছে। এই কমিটিকে ফ্লাইট রুট, ফ্রিকোয়েন্সি এবং অন্যান্য ব্যবসা সম্পর্কিত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে। এয়ার ইন্ডিয়ার একজন ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, এটি কেবল একটি লোক দেখানো পদক্ষেপ নয়, পরিচালনার দক্ষতা এবং যাত্রী সুরক্ষার স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কমিটির প্রকৃত কর্তৃত্ব রয়েছে। আহমেদাবাদের ঘটনায় বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো কর্তৃক চলমান তদন্তে সহায়তা করার জন্য বোর্ড একটি টাস্ক ফোর্স গঠনের অনুমোদনও দিয়েছে। এই দলটি এএআইবিকে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করবে, তদন্তের সময় নথি, প্রযুক্তিগত তথ্য এবং কর্মীদের সঙ্গে যোগাযোগ নিশ্চিত করবে। এই এয়ার ইন্ডিয়া 2025 সালের জুলাই পর্যন্ত 3টি রুট স্থগিত করেছে এবং আরও 19টি রুটে ফ্লাইট ফ্রিকোয়েন্সি কমিয়েছে। এই হ্রাসের লক্ষ্য এয়ার ইন্ডিয়ার নেটওয়ার্কব্যাপী কর্মক্ষম স্থিতিশীলতা জোরদার করা এবং যাত্রীদের শেষ মুহূর্তের অসুবিধা কমানো। এই সাময়িক হ্রাস সত্ত্বেও এয়ার ইন্ডিয়া 120টি অভ্যন্তরীণ এবং স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটে তার ন্যারোবডি বিমানের মাধ্যমে দৈনিক প্রায় 600টি ফ্লাইট পরিচালনা চালিয়ে যাবে। জনসাধারণের রাস্তা পুনরুদ্ধার, আহমেদাবাদের ঘটনার জবাবদিহি এবং অভ্যন্তরীণ সুরক্ষা মানদণ্ড বাড়ানোর লক্ষ্যে টাটা গ্রুপের মালিকাধীন জাতীয় বিমান সংস্থাটি পিছপা হবে না।